হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ মাঠে না থাকার কারণে যে রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব হয়েছে, তাতে দুইটা দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া আর কোনো দল এখানে দেখা যাচ্ছে না। একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত। এখন এই যে বিএনপি এবং জামাত, এরা যে পরস্পর মুখোমুখি, এখন এই দুইটি দলের উদ্ভব এবং তার গঠন প্রক্রিয়া, এই দুইটা দল নিয়ে আলোচনা করলে স্পষ্টতই আপনার কিছু পার্থক্য ধরা পড়ে। হ্যাঁ, যেমন জামাতের জন্ম যখন, তখন থেকে সেই জামাত আজকে কোথায়, বিএনপির জন্ম, তারপর সেই বিএনপি আজকে কোথায়, হ্যাঁ, তাদের যে আইডিওলজি, হ্যাঁ, সেই আইডিওলজিতে তারা ঠিকঠাক মতো আছে কিনা, নাকি আইডিওলজি ডেভিয়েশন হয়েছে, নাকি উন্নতি হয়েছে, এই বিষয়গুলি কিন্তু আলোচনায় চলে আসে। তো সেইটাই আমরা একটু আলোকপাত করব এখানে। আমি কোনো কম্পেয়ার করব না, আমি শুধু তাদের রাজনৈতিক দর্শনগুলি এখানে একটু তুলে ধরবো। প্রথমে আসি জামাতে ইসলাম প্রসঙ্গে। জামাতে ইসলামের জন্ম 26শে আগস্ট 1941 সালে। পাকিস্তানের লাহোরে এটার জন্ম হয়। তখন তো লাহোর পাকিস্তান ছিল না, তখন ছিল ব্রিটিশ ভারত। মৌলানা আবুল আলা মওদুদী ছিলেন জামাতের প্রতিষ্ঠাতা। তিনি 1903 সালে ভারতের হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন এবং 1979 সালে আমেরিকার নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর পর ওনাকে পাকিস্তানের লাহোরে দাফন করা হয়। ইসলামী আদর্শভিত্তিক জামাতের রাজনৈতিক দর্শনগুলো আমরা একটু দেখে নিই। হ্যাঁ, প্রথমত আছে তাদের ইসলামী আদর্শভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন, ইসলামী শিক্ষা ও সংস্কৃতি প্রচার, মুসলমানদের নৈতিক ও ধর্মীয় জীবন পুনর্গঠন, রাজনীতিতে ইসলামী নীতির পরিবর্তন। এই হচ্ছে মোটা দাগে জামাতের রাজনৈতিক আদর্শ। অর্থাৎ ইসলাম কেন্দ্রিক, হ্যাঁ, ইসলামিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্রে ইসলামের প্রভাব, ইসলামী সংস্কৃতির বিকাশ সমাজে, এই সমস্ত বিষয়গুলি ছিল মূলত জামাতের লক্ষ্য উদ্দেশ্য জামাত গঠনের সময়। সেই জামাত আজকে কোথায় আছে আমরা সেটা পরে আসতেছি। তার আগে একটু আমরা দেখে নিই যে বিএনপি গঠনের সময় বিএনপির রাজনৈতিক দর্শন কি ছিল। বিএনপির গঠনকাল ছিল 1 সেপ্টেম্বর 1978। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠন করেন। বিএনপি গঠনের আগে অবশ্য প্রেসিডেন্ট জিয়া জাগদল নামে একটি রাজনৈতিক দল গঠন করেন, সম্ভবত আরো 1-1.5 বছর আগে। জাগদল মানে হচ্ছে জাতীয় গণতান্ত্রিক দল। পরবর্তীতে সেই জাগদলের সাথে আপনার মশিউর রহমান জাদু মিয়ার ডেমোক্রেটিক লীগ, হ্যাঁ, মূলত এটা ভাসানী ন্যাপেরই, হ্যাঁ, একটা ধারাবাহিকতা। তারপরে কাজী জাফরের নেতৃত্বে ইউপিপি, ইউনাইটেড পিপলস পার্টি, হ্যাঁ, খান আতাউর রহমানের নেতৃত্বে মুসলিম লীগ। এছাড়াও আছে আপনার ওই আওয়ামী লীগ থেকে কিছু লোকজন এখানে যোগ দেয়। এই সবাইকে নিয়ে জিয়াউর রহমান প্রথমে একটি ফ্রন্ট গঠন করেন, হ্যাঁ, একটি রাজনৈতিক ফ্রন্ট, একটা নির্দিষ্ট কিছু নীতিমালার ভিত্তিতে। তার পরবর্তীতে সেই রাজনৈতিক দল এক পার্টিতে রূপ নেয়। হ্যাঁ, এই এক পার্টিতে যখন রূপ নেয় তখন আর জাগদল থাকে না, সেটার নাম হয়ে যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটাকে ইংরেজিতে বলা হয় বিএনপি বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। তো বিএনপি গঠনের সময় বিএনপির যে রাজনৈতিক দর্শন ছিল, এর আগে একটু বলে নেই যে যখন বিএনপি গঠন হয় তখন ইউপিপির কাজী জাফর আহমেদ আর এক পার্টিতে যোগ দেন নাই, উনি ফ্রন্ট পর্যন্তই থাকেন, হ্যাঁ, জিয়াউর রহমানের সাথে। পরবর্তীতে যখন এক পার্টি হয় তখন আর কাজী জাফর বিএনপিতে যোগ দেয় না, উনি সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু ওনার দলের সিংহভাগ নেতা কর্মীরা বিএনপিতে থেকে যায়। তো যাই হোক, আমরা দেখি যে বিএনপির রাজনৈতিক আদর্শ কি ছিল। জাতীয় ঐক্য, স্বাধীনতা রক্ষা, গণতন্ত্র, রাজনৈতিক বহুমত,
অর্থনৈতিক স্বনির্ভরতা, ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির বিকাশ, আন্তর্জাতিক বন্ধুত্ব, সার্বভৌম নীতি। এই হচ্ছে আপনার বিএনপির ঘটনকালীন রাজনৈতিক আদর্শ। এর মধ্যে বিএনপির যে 4 নম্বর মূলনীতি, যেটা ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির বিকাশ, এই বিষয়টা নিয়ে আমরা মূলত আলোচনা করব। জামাতেরও রাজনৈতিক উদ্দেশ্য ছিল ইসলামিক মূল্যবোধ ও সামাজিক বিকাশ। বিএনপিরও তার মূলনীতির একটা প্রধান বৈশিষ্ট্য ছিল ইসলামী মূল্যবোধ ও সামাজিক বিকাশ। তো বিএনপির বৈশিষ্ট্যটা হচ্ছে তারা একই সাথে বিএনপির মধ্যে মুক্তিযোদ্ধারাও ছিল, আবার আপনার মুসলিম লীগের নেতারাও ছিল। মুসলিম লীগ তৎকালীন সময়ে যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয় 1971 সালে মুসলিম লীগ তখন রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং স্বাভাবিকভাবেই তারা পাকিস্তান ভাঙ্গার বিরোধিতা করছিল। এবং 1971-এর পর যখন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হয়, স্বাধীন বাংলাদেশে মুসলিম লীগ ছিল একটি পরাজিত শক্তি। তো সেই দলের নেতারা যখন বিএনপিতে যোগ দেয়, এখানে মূল গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে ইসলামিক মূল্যবোধ। তো 52-র ভাষা আন্দোলনের কারণে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রথম দ্বন্দ্ব শুরু হয় এবং সেই দ্বন্দ্বের প্রতিফলন ঘটে আপনার 1954 সালের নির্বাচনের মাধ্যমে। নির্বাচনে মুসলিম লীগের ব্যাপক ভরাডুবি ঘটে। তারপর তো 1958 সালে আপনার চলে আসে, মার্শাল্লাহ চলে আসে, আইয়ুব খানের মার্শাল্লাহ। এবং 1962 সালে একটি বড় ধরনের ছাত্র আন্দোলন হয়। সেই ছাত্র আন্দোলনটা ছিল মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে। সেখান থেকে আবার সেই ছাত্র আন্দোলনের জের ধরে আপনার তৈরি হয় 1966 সালে শেখ মুজিবের 6 দফা, এবং 1968 সালে সেই 6 দফাকে আওয়ামী লীগের 6 দফা হিসেবে তার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি গ্রহণ করে। এবং এইভাবে এই অঞ্চলটা ভারতের সহযোগিতায় পরবর্তীতে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের দিকে চলে যায়। তো পূর্ব পাকিস্তানের জনগণ ভারতের সহযোগিতায় স্বাধীনতা যুদ্ধটাকে মেনে নেয়। এছাড়া আর কোনো উপায় ছিল না। স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ, এই একটা রাজনৈতিক পরিবেশের মধ্যে 1969 সাল থেকেই বাংলাদেশ এই অঞ্চলের মানুষ ঢুকে যায়। 1969 সালে একটা গণ অভ্যুত্থান হয়। সেই ছাত্র গণ অভ্যুত্থান হয়। সেই ছাত্র গণ অভ্যুত্থানের রেজাল্ট গিয়ে পড়ে 1970-এর নির্বাচনে আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পায়, কিন্তু পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগকে ক্ষমতা না দিয়ে সেটা নিয়ে যখন নানান ধরনের ষড়যন্ত্র করতে থাকে, তখনই আপনার শুরু হয় স্বাধীনতা যুদ্ধ 26শে মার্চ 1971 সাল। তো দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগের দুঃশাসন, রক্ষী বাহিনীর অত্যাচার এবং ভারতীয় আগ্রাসন ইত্যাদির সাথে দেশের এখানকার জনগণের সাথে একটি দ্বন্দ্ব শুরু হয় এবং মুসলমানরা মুসলমানরা আবারও তাদের যে কমফোর্ট জোনটা ছিল সেই কমফোর্ট জোনটা হারিয়ে ফেলে। তো 1978 সালে বিএনপি গঠন হওয়ার পর এখানকার বাঙালি মুসলমানরা বিএনপির ভিতরে আবার একটি কমফোর্টেবল জোন খুঁজে পায়। তারা বিএনপিকে ব্যাপক সমর্থন দেয়। বিএনপির যে ইসলামী মূল্যবোধ সংস্কৃতির বিকাশের যে একটা ফ্লেভার রাজনীতির ভিতরে নিয়ে আসে, সেই ফ্লেভারটাকে মানুষ অ্যাকসেপ্ট করে এবং জিয়াউর রহমান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এরশাদ ক্ষমতায় আসার পর বিএনপির উপরে নানানভাবে অত্যাচার করে বিএনপির লোকজনকে ভাগিয়ে নিয়ে তারা মন্ত্রিসভায় জায়গা দেয় এবং এরশাদ নিজেও একই ফ্লেভারে মুসলিম জাতীয়তাবাদের ফ্লেভারে আরো একটি রাজনৈতিক দল গঠন করে এবং এইভাবে 9 বৎসর এরশাদের আমলে বিএনপি এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করে এবং খালেদা জিয়ার নেতৃত্বে, খালেদা জিয়া তখন গৃহবধূ থেকে রাজনৈতিক নেত্রী হিসাবে খুব জনপ্রিয় হয় এবং আপনার আপসী নেত্রীর খেতাব পায় উনি। তো আপসী নেত্রীর খেতাব পাওয়ার পর বিএনপি 1991 সালে এরশাদ পতনের পর যে নির্বাচন করে, সেই নির্বাচনেও সাধারণ মানুষ বিএনপিকে ব্যাপক সমর্থন দেয়।
হ্যাঁ, সেখানে সবাই আমরা যদিও ধারণা করতেছিলাম তখন যে বিএনপি ক্ষমতায় যাবে না, আওয়ামী লীগই ক্ষমতায় যাবে তার সাংগঠনিক শক্তি এবং তার রাজনৈতিক দক্ষতা দিয়ে। কিন্তু দেখা গেল যে সাধারণ মানুষের ব্যাপক সমর্থনের কারণে বিএনপি শেষ পর্যন্ত ক্ষমতায় আসে, যদিও সংখ্যাগরিষ্ঠতা পাই নাই, 140টা সিট পেয়েছিল তখন, 140টা না 42টা। তার সাথে জামাতের সাপোর্টে তারা তখন সরকার গঠন করে। তো বিএনপির ইসলামী মূল্যবোধের এবং সংস্কৃতি বিকাশের যে রাজনৈতিক এজেন্ডা, সেখান থেকে তারা কিছুটা সরে আসে আপনার 15 বছরের আওয়ামী লীগের শাসনামলে। আওয়ামী লীগের শাসনামলে বিএনপি জামাতের সাথে জোট গঠন করে। হ্যাঁ, জোট তখনও ছিল। এর আগে তো তারা 2001-এ জামাতের সাথে রাজনৈতিক জোট করে তারা ক্ষমতায় যায় এবং জামাত থেকে 2জন মন্ত্রীও ছিল। কিন্তু আপনার 15 বছরের রাজনীতিতে দেখা যায় প্রথম দিকে বিএনপির নেতৃত্বে 20 দলীয় জোটে জামাত ছিল, কিন্তু শেষের দিকে জামাত আস্তে আস্তে বিএনপি থেকে দূরে সরে যায়। আচ্ছা, ভিডিওটা আমি 2বারে করেছি, আমি এটা এক বসাতে করতে পারি নাই, মাঝখানে আপনার বিদ্যুৎ চলে যায়। হ্যাঁ, সেই জন্য এই দুইটা দলের যে কাছাকাছি আসার, হ্যাঁ, এবং কাছাকাছি আসার থেকে এখন যে দূরে সরে গেল, হ্যাঁ, এই দূরে সরে যাওয়ার ব্যাখ্যাটা। আওয়ামী লীগের শাসনামলের সময় যখন বিএনপি 20 দলীয় জোট গঠন করে, সেই 20 দলীয় জোটের মধ্যেও কিন্তু জামাত ছিল। হ্যাঁ, কিন্তু জামাত এরপরে কিন্তু আপনার আওয়ামী লীগের আমলের শেষের দিকে জামাত কিন্তু সরে যায়। বিএনপির সাথে কারা আসে? বামপন্থীরা বিএনপির পাশে আইসা দাঁড়ায় এবং বামপন্থীরা আইসা বিএনপিকে চাপ দিয়ে জামাতকে দূরে ঠেলে দেয়। এবং বামপন্থীরা এসে কিন্তু বিএনপিতে যে রাজনৈতিক ন্যারেটিভটা তৈরি করে, যে ন্যারেটিভটা নিয়ে দীর্ঘদিন আওয়ামী লীগ রাজনীতি করছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার পক্ষের শক্তি। হ্যাঁ, এই যে রাজনৈতিক ন্যারেটিভটা বিএনপির মধ্যে আইসা বামেরা ঢোকায়, এইটার পরেই জামাত কিন্তু আর বিএনপির সাথে থাকতে পারে না, তারা চলে যায়। কিন্তু এই যে বিষয়টা এরকম না যে তারা পরবর্তীতে জামাতকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসাবে বা স্বাধীনতার বিপক্ষের শক্তি হিসাবে চিহ্নিত করে, তা না। তারা জাস্ট জামাতকে বিএনপির কাছ থেকে সরায় দেয়, এই ন্যারেটিভটা এখান দিয়ে ঢুকায়। কিন্তু জামাতকে তারা কখনো আক্রমণ করে নাই। হ্যাঁ, কিন্তু জামাত আলাদা একটা অবস্থান নেয়, আলাদা অবস্থান নিয়ে আলাদাভাবে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে। এইটা একটা সিগনিফিকেন্ট দিক। যে জামাত আস্তে আস্তে বিএনপি থেকে দূরে সরে গেল। জামাত দূরে সরে গেল, আর বিএনপি তাহলে কোথায় গেল? বিএনপি কিন্তু আস্তে আস্তে ওই যেই পলিটিক্যাল ন্যারেটিভটা নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করতেছে, একই পলিটিক্যাল ন্যারেটিভটা বিএনপির মধ্যে আরো বেশি করে আপনার হইতে থাকে, বেশি করে বিএনপি আরো চর্চা করতে থাকে। হ্যাঁ, তখন আপনার এই চর্চার মাধ্যমে বোঝা যায় যে বিএনপির সাথেও ভারতের একটা ভালো সম্পর্ক তৈরি হইতেছে। হ্যাঁ, এবং যেটার প্রতিফলন আমরা এখন দেখতেছি। এখন কিন্তু বিএনপি জামাতকে ওই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং স্বাধীনতার বিপক্ষে শক্তি হিসাবেই কিন্তু আক্রমণ করতেছে। হ্যাঁ, যে আক্রমণটা দীর্ঘদিন আওয়ামী লীগ করে আসছে, আওয়ামী লীগ যখন করছে তখন কিন্তু একা জামাতকে বলে নাই, সে কিন্তু বিএনপিকে আক্রমণ করতে। হ্যাঁ, যে বিএনপি জামাত হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং স্বাধীনতা বিরোধী শক্তি। হ্যাঁ, তো এইটার বিরুদ্ধে বিএনপি যদিও এই সমস্ত ইয়েকে খুব একটা পাত্তা দেয় না, বিএনপির এগুলি পাত্তা দেওয়ার দরকারও পড়ে না, কারণ বিএনপি নিজেও বিএনপির মধ্যেও প্রচুর মুক্তিযুদ্ধ আছে, বিএনপির যতগুলি মুক্তিযুদ্ধ আছে ততগুলি আওয়ামী লীগের ভিতরেও নাই। হ্যাঁ, তো বিএনপি যখন জামাত থেকে দূরে সরে যায় বা জামাতও বিএনপি থেকে দূরে সরে যায়, তাতে কি হয়? ওই যে ইসলামিক মূল্যবোধের যে রাজনীতিটা, হ্যাঁ, এই রাজনীতিটা আর বিএনপি ধারণ করতে পারে নাই। হ্যাঁ, তখন এই ইসলামিক মূল্যবোধের রাজনীতিটা চলে আসে জামাতের ঘরে। জামাত তখন ইসলামী মূল্যবোধের রাজনীতিটাকে নিয়ে আগাইতে থাকে এবং তখন রাজনৈতিক অঙ্গনে ওই ইসলামী মূল্যবোধের রাজনীতিটার একমাত্র রাজনৈতিক ফোর্স হয়ে যায় জামাত। হ্যাঁ, আওয়ামী লীগ এবং বিএনপি যখন একই সুরে কথা বলা শুরু করে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার সপক্ষের শক্তি, হ্যাঁ, এবং তারা একই ভাষায় যখন জামাতকে আক্রমণ করে, আর জামাত যখন ইসলামী মূল্যবোধের রাজনীতি নিয়ে আগাইতে শুরু করে, তখন এখানে ওই যে 47 সালে যে ধর্মের ভিত্তিতে যে বিভক্ত হয়েছিল, হ্যাঁ, এখানকার ভারত পাকিস্তান,
যেটা আইসা 1978 সালে বিএনপি ইসলামিক মূল্যবোধ ও সংস্কৃতি বিকাশের রাজনীতির ভিতর দিয়ে, হ্যাঁ, এখানে সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক ভিত্তি তৈরি করে, হ্যাঁ, ওই ভিত্তি থেকে বিএনপি যখন সরে যায় ওই জায়গাটা আবার প্রতিস্থাপিত হয় জামাতের মাধ্যমে। হ্যাঁ, ফলে এখন জামাতের যে রাজনৈতিক অবস্থান, যেটা 78 সালে বিএনপির যে রাজনৈতিক অবস্থানটা ছিল, সেই জায়গায় এখন জামাত চলে আসছে। হ্যাঁ, আর বিএনপি আস্তে আস্তে চলে যাচ্ছে আওয়ামী লীগের জায়গায়। মুসলমানদের যে কমফোর্ট জোন, হ্যাঁ, এই যে কমফোর্ট জোনটা বিএনপি তৈরি করে দিয়েছিল 1978 সালের পর, হ্যাঁ, সেই কমফোর্ট জোনটা এখন আইসা তারা খুঁজতেছে জামাতের ভিতরে। এই হচ্ছে জামাত এবং বিএনপির রাজনৈতিক পার্থক্য। আমি এখানে কোনো কম্পেয়ার করতেছি না। অর্থাৎ বিএনপি যেই জায়গা থেকে রাজনীতি শুরু করছিল সেই জায়গাটাই বিএনপি নাই। হ্যাঁ, আবার জামাত যেই জায়গা থেকে রাজনীতি শুরু করছিল 1971 সালে জামাত যেই ভূমিকাটাই ছিল, জামাতও কিন্তু সেই জায়গাটাই নাই। হ্যাঁ, জামাত এখনো কিন্তু আপনার জামাতের ইয়ং জেনারেশনরা কিন্তু, বা নতুন জেনারেশন যারা ছাত্র শিবির করে, হ্যাঁ, তারা কিন্তু 71 নিয়ে কোনো বিতর্ক করতে রাজি না। হ্যাঁ, তারা 71 নিয়ে আপনার জামাতও যদিও 71 নিয়ে নানান ধরনের ইনিয়ে বিনিয়ে কথা বলে, 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ বিরোধী লোকরা জামাতের পক্ষে যেইভাবে বিষয়টাকে উপস্থাপন করে, জামাত সেইভাবে উপস্থাপন করে না, বরং তাদের উপস্থাপনগুলি জামাতের পক্ষে যায়। হ্যাঁ, জামাত সেটাকে ঠিকভাবে ব্যবহারও করতে পারে না। এইটা হচ্ছে জামাতের দুর্বলতা। অর্থাৎ 71 সালে তাদের যে রাজনৈতিক অবস্থান, হ্যাঁ, মুক্তিযুদ্ধ নিয়ে তাদের যে রাজনৈতিক অবস্থান, সে অবস্থানকে পরিষ্কার ব্যাখ্যাটা তারা করতে পারে না। হ্যাঁ, তারা 1947 সালে যখন পাকিস্তান বিভক্ত হয় তখনও কিন্তু তারা কিন্তু এটা বিরোধিতা করছিল। পাকিস্তান ভাঙ্গা বলতেছে এই কারণে যে জামাত এটাকে দেখছে পাকিস্তান ভাঙ্গা হিসাবে, আর আওয়ামী লীগ এটাকে দেখছে স্বাধীনতা যুদ্ধ হিসাবে। হ্যাঁ, ফলে এখানে দুইটা ন্যারেটিভ তৈরি হয়েছে। হ্যাঁ, একটা ন্যারেটিভ হয়েছে যে এখানে পাকিস্তান ভেঙ্গে মুসলমানদেরকে দুই ভাগ করা হচ্ছে, আর একটা ন্যারেটিভ হচ্ছে আমরা পশ্চিম পাকিস্তানের শোষণ থেকে আমরা বেরিয়ে গিয়ে স্বাধীন বাংলাদেশ হচ্ছি। এবং এইটা সম্পর্কে জামাতের যে ব্যাখ্যাটা, এই যে স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশ যে ভারতীয় আধিপত্যবাদের কাছে গিয়ে পড়ছে, হ্যাঁ, স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে 1971-এর পর থেকেই যে বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের কাছে জিম্মি হয়ে গেছে, হ্যাঁ, এইটাকে জামাত ক্যাশ করতে পারে নাই। জামাত তখন তার রাজনৈতিক অবস্থানটাকে জাস্টিফাই করতে পারে নাই। হ্যাঁ, এখনো তারা পারতেছে না সেটাকে জাস্টিফাই করতে। অর্থাৎ জামাতও আপনার ভারতের বিরুদ্ধে স্পষ্টভাবে কোনো কথা বলতে রাজি না। এটা হচ্ছে জামাতের নেগেটিভ দিক। হ্যাঁ, কিন্তু যে কথাটা আমি বলতে চাচ্ছি যে জামাত যে ইসলামী মূল্যবোধের রাজনীতি, হ্যাঁ, এই ইসলামী মূল্যবোধের রাজনীতি নিয়ে জামাত আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, হ্যাঁ, সেই জায়গাটায় দাঁড়ায় থাকার কথা হচ্ছে বিএনপি। হ্যাঁ, কিন্তু বিএনপি সেই জায়গাটায় দাঁড়ায় থাকতে পারে নাই বিদায় আজকে জামাত বিএনপিকে প্রতিদ্বন্দ্বী ভাবতেছে, এবং জামাত বিএনপির মধ্যে ভোট যুদ্ধে একটা বড় প্রতিদ্বন্দ্বিতা হবে এমন একটা এনভায়রনমেন্ট এখানে তৈরি হয়েছে।